আজও আমরা কোনো কোনো পাঠ্যপুস্তকে দেখতে পাই 1945 সালের 18ই আগস্ট তাইহুকুর বিমান দুর্ঘটনায় আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের ছেড়ে দূর আকাশে তারা হয়ে যান। অবশ্য বেশিরভাগ মানুষ এই দুর্ঘটনার সত্যতা মানতে চান না। দেশের সরকারের পক্ষ থেকে বারে বারে এই ঘটনাটি সত্য বলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর ফলে ভারতবর্ষের অনেক মানুষের মধ্যে মিথ্যা ধারণার জন্ম হয়েছে যে দেশনায়ক নেতাজি ওই দুর্ঘটনায় নিহত হন। চলুন আজ আমরা জানব তাইহুকুতে যে বিমান দুর্ঘটনা হয়েছিল তাতে সত্যিই কি নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে অক্ষবাহিনী সারা পৃথিবীতে তাদের অপ্রতিরোধ্য আধিপত্য বিস্তার করেছিল। 1945 সালের 6 আগস্ট ও 9 আগস্ট জাপানের দুটি শহরে হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকা পরমাণু বোমা নিক্ষেপ করেছিল। জাপানকে আমরা অনায়াসে এশিয়ার উদিত মুক্তিসূর্য বলতে পারি। একটি ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বীরত্বের পরিচয় দিয়েছে তা এক কথায় বিস্ময়কর। কিন্তু ওই মর্মান্তিক ঘটনা জাপান প্রশাসনকে একেবারে বাকরুদ্ধ করে দেয় এবং জাপান সিদ্ধান্ত নেয় তারা আত্মসমর্পণ করবে। আমাদের প্রিয় নেতা সুভাষচন্দ্র বসু তার আজাদিন ফৌজের সাহায্য এবং সহযোগিতা সিংহভাগ জাপানের কাছ থেকে পেয়েছিলেন। তাই জাপানের এই আত্মসমর্পণ তাকে হতাশ করে দেয়। 1945 সালের 15ই আগস্ট তারিখে জাপান আত্মসমর্পণ করে। এবার সুভাষচন্দ্র বসুর নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়। সুভাষ ছিলেন অনমনীয় চরিত্রের অধিকারী। তাকে জীবনে অনেক উত্থান পতনের সামনে দাঁড়াতে হয়েছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি হাসি মুখে জীবনের জয়গান গাইতে পারতেন। তার জীবনটাই ছিল অচেনা অজানা পথের এক দুরন্ত অভিযাত্রা। যারা সুভাষ জীবন সম্পর্কে অবগত আছেন তারা জানেন সুভাষ কতবার মৃত্যুর মুখ থেকে জীবনের উপত্যকায় ফিরে এসেছেন। নিজের উপর অপরিসীম আস্থা এবং বিশ্বাস ছিল সুভাষের। তিনি কখনোই ওই অঞ্চল ছেড়ে যাবার কথা ভাবছিলেন না। তাই তার বিশিষ্ট সহযোদ্ধা এবং বন্ধুদের উদ্দেশ্য করে 1945 সালের 14ই আগস্টের শেষ রাতে বলেছিলেন, আপনারা ভুল করছেন। ভারতের স্বাধীনতা লাভ কিছুতেই 2 বছরের বেশি দেরি হবে না। সুতরাং ভেবে দেখুন, আজ যদি ধরা দিই তাহলে কি হবে? যুদ্ধ অপরাধী হিসাবেই ইংরেজরা আমার বিচার করবে। কিন্তু কোথায়? সিঙ্গাপুর, ব্যাংকক কিংবা রেঙ্গুনে? তাহলে আমি নিশ্চিত সেই বিচার হবে দিল্লিতে, লাল কেল্লায়। বিচারে তারা আমায় দোষী সাব্যস্ত করবে, অর্থাৎ মৃত্যুদণ্ড দেবে, এবং সেই মৃত্যুদণ্ড কার্যকর করবে ফাঁসিতে অথবা ফায়ারিং স্কোয়াডে। তারপর আমি নিশ্চিত এই ঘটনার 1 মাসের মধ্যেই ভারত স্বাধীন হয়ে যাবে। কারণ যুদ্ধোত্তর ভারতের লক্ষ লক্ষ লোকের মুখ বন্ধ করা যাবে না। ব্রিটিশ প্রচারকের দল কিছুতেই আজাদিন বাহিনীর বীরত্ব গাথা চেপে রাখতে পারবে না। বিচার চলাকালীন সমস্ত ভারতবর্ষ পরিণত হবে এক বারুদের স্তূপে, আর সেই স্তূপে অগ্নিসংযোগ ঘটাবে আমার মৃত্যু। সুভাষের এই কথাগুলি পরবর্তীকালে অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণিত হয়। সুভাষকে লালকেল্লায় নিয়ে এসে বিচার করা হয়নি একথা সত্য, কিন্তু আজাদিন বাহিনীর সর্বাধিনায়কদের বিরুদ্ধে ব্রিটিশ সরকার যে প্রহসনমূলক বিচার করেছিল তার বিরুদ্ধে আসমুদ্র হিমাচল ভারতবর্ষ গর্জন করে ওঠে। এমনকি যে কংগ্রেসী নেতারা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য আজাদিন ফৌজের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাননি, তারাও বাধ্য হয়ে কালো গাউন পরে বিচারের মঞ্চে এসে আজাদিন ফৌজের বীর সেনানীদের সপক্ষে আগ্নেয় উচ্চারণের সওয়াল করেছিলেন। অনেকেই বলে থাকেন আজাদিন ফৌজের বিচার এবং নৌবিদ্রোহ সংগঠিত না হলে ভারতের স্বাধীনতা 1947 সালে কিছুতেই আসতো না। তাই সুভাষের এই উক্তির মধ্যে কতটা সত্য লুকিয়ে আছে তা সহজেই আমরা বুঝতে পারি। সুভাষের এই কথা শুনে উপস্থিত ব্যক্তিবর্গ একেবারে অবাক হয়ে গিয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে সুভাষের মধ্যে এক লৌহ কঠিন চরিত্র বিদ্যমান। কিন্তু সুভাষকে কি সত্যি সত্যি শত্রু কবলিত অঞ্চলে ছেড়ে রাখা যায়? সুভাষ পরবর্তীকালে কোথায় কিভাবে ভারতের স্বাধীনতার পরবর্তী পর্বটি পরিচালনা করবেন তা নিয়ে তার বিশিষ্ট বন্ধুদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। তারা অনেকগুলি সম্ভাবনার কথা বলেছিলেন। কেউ কেউ বলেছিলেন রুশ অধ্যুষিত এলাকায় গিয়ে সুভাষ যেন নতুন করে শক্তি সঞ্চয় করার চেষ্টা করেন।
অনেকে হোচি মিনের দেশে সুভাষকে পৌঁছে দিতে চেয়েছিলেন, কেউ চেয়েছিলেন সুভাষ যেন হ্যানয় কিংবা দারবনে চলে যান। সুভাষ কখনো অযথা আবেগ দ্বারা পরিচালিত হতেন না। প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করাই ছিল তার তাত্ত্বিক মনের অন্যতম উদ্দেশ্য। সুভাষ তাই তার ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা নির্ধারণ করতে গিয়ে তদানীন্তন ঘটনাবলীর বিচার বিশ্লেষণ করতে শুরু করলেন। সুভাষ মনে মনে কি পরিকল্পনা করছেন তা অন্য কেউ কখনোই জানতে পারতেন না। ছোটবেলা থেকেই সুভাষের মধ্যে এই নেতৃত্ব গুণের সমাবেশ ঘটে গিয়েছিল। সুভাষ জানতেন চারপাশে শত্রুর অভাব নেই, বিশেষ করে তখন আবহাওয়া ক্রমশ দূষিত আর বিষাক্ত হয়ে উঠেছে। সুভাষ অনায়াসে তার মনের ইচ্ছাকে চেপে রেখে অন্যকে ভুল পথে পরিচালিত করতে পারতেন। তাই ওই পরিস্থিতিতে আজাদ হিন্দ এর উচ্চপদস্থ আধিকারিকরা শুধু এইটুকু জানতেন যে জাপানের আত্মসমর্পণের পর সুভাষ আরেক ঐতিহাসিক অন্তর্ধানের জন্য তৈরি হচ্ছেন। সুভাষ জনসমক্ষে বলেছিলেন তিনি মাঞ্চুরিয়া হয়ে রাশিয়াতে চলে যাবেন। আবার সুভাষ হ্যানয় হয়ে চীনের ইয়েমেন অঞ্চলে যাবার কথাও চিন্তা করেছিলেন। জাভা সুমাত্রা হয়ে গোপনে জলপথে ভারতবর্ষে আসার আরেকটি পরিকল্পনাও করা হয়েছিল। স্থলপথে লুকিয়ে ভারতে আসার কথাও কেউ কেউ বলেছিলেন। অনেকে নেতাজিকে সিঙ্গাপুরে আত্মসমর্পণের প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু কোনটি তার মনোগত বাসনা, অন্যকে বিপথে চালিত করার জন্য সুচিন্তিত পরিকল্পনা, তা আমরা জানব কেমন করে? এই সবই তো ছিল চিরবিপ্লবী সুভাষের বৈপ্লবিক প্রকল্পের অঙ্গ। হয়তো সুভাষ ইঙ্গো মার্কিন বাহিনীকে ভুল পথে পরিচালিত করার জন্য এসব কথা বলেছিলেন। পূর্ব পরিকল্পনা অনুসারে তিনি তার ভবিষ্যৎ কর্মসূচি স্থির করেছিলেন। সেই কর্মসূচির কথা তিনি কি কাউকে ঘোষণা করেন, নাকি মনের মধ্যেই তা রেখে দিয়েছিলেন? তখন সাইগন থেকে জাপানের বোমারু বিমান ছাড়বে, সুভাষ সেই বিমানের যাত্রী হবেন, কিন্তু তিনি যাবেন কোথায়? আবার নানা পরিকল্পনার কথা বাতাসে ভাসিয়ে দেয়া হলো। একদিকে রুশদের সঙ্গে যোগাযোগ রাখলেন এবং অন্যদিকে হোচিমিনের সঙ্গে কথা বলার জন্য আজাদ হিন্দের আনন্দমোহন সহায়কে হ্যানয়ে পাঠিয়ে দিলেন। দেবনাথ দাসকে নির্দেশ দিয়েছিলেন ভারতে যাবার একটি পরিকল্পনা সফল রূপায়ণ করতে। 1945 সালের আগস্টের সেই মর্মান্তিক দুর্ঘটনা কি সত্যিই ঘটেছিল? পরবর্তীকালে সুভাষের মৃত্যু রহস্য সম্পর্কে জানতে ভারত সরকার একাধিক তদন্ত কমিশন গঠন করেছিলেন। ওই তদন্ত কমিশনে অসংখ্য প্রত্যক্ষদর্শী এসে তাদের সাক্ষ্য প্রমাণ ও দলিল দাখিল করেন। তা সত্ত্বেও আজও আমরা সঠিকভাবে জানতে পারিনি যে সত্যি সত্যি ওই দুর্ঘটনা ঘটেছিল কিনা। তাই হোক বিমান দুর্ঘটনার ব্যাপারে বেশ কয়েকটি গুরুতর অসঙ্গতি পরিলক্ষিত হয়। ওই অসঙ্গতিগুলি যদি আমরা একের পর এক সাজাই, তাহলে বুঝতে পারবো যে কেন বেশিরভাগ মানুষ মানতে চান না যে দুর্ঘটনা সত্যি সত্যি ঘটেছিল। কর্নেল হাবিবুর রহমান ছিলেন এই বিমান দুর্ঘটনার একমাত্র ভারতীয় সাক্ষী। তিনি সুভাষের সহযাত্রী হিসাবে এই অভিশপ্ত বিমানে উঠেছিলেন বলে জানা যায়। এই বিমানে ছিলেন জাপানি অফিসার কর্নেল নোনোগকি, জাপানি বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন আরাই, আর ছিলেন নেতাজি সহযাত্রী জাপানি আধিকারিক মেজর কোনো। এছাড়া এই বিমানে আরো দুজন জাপানি ব্যক্তি ছিলেন, তারা হলেন তাকাহাসি ও সিদেই। এরা প্রত্যেকে শাহনওয়াজ কমিটিকে যে সাক্ষ্য দিয়েছিলেন সেগুলি বেশিরভাগই অমিল ছিল। বেশিরভাগ ক্ষেত্রে কারোর সাথে কারোর বক্তব্যের কোনো মিল ছিল না। নেতাজির বড় ভাই সুরেশচন্দ্র বসু তিনি প্রশ্ন তুলেছিলেন যে বিমানটি কত উঁচুতে ওঠার পর দুর্ঘটনাগ্রস্ত হয়। এক্ষেত্রে সকলেই বিভিন্ন রকম কথা বলেছেন। হাবিবুর রহমান প্রথমে বলেছিলেন কয়েকশো ফুট, তারপর বলেন 1000 ফুটের বেশি নয়। আরাই বলেছিলেন অন্তত 1600 ফুট উঁচুতে বিমানটি ওঠার পর সেখানে বিস্ফোরণ হয়। নোনো মাত্র 60 ফুট উচ্চতার কথা বলেছেন। কোনো বলেছেন 100 ফুট, সাকাই বলেছেন 150 ফুট এবং টাকা বলেছেন বিমানটি যখন সবেমাত্র বিমানবন্দর ছেড়ে আকাশে উঠেছিল তখনই এই বিস্ফোরণটি ঘটে। তাই হুকুতে উপস্থিত দোভাষী নাকমুরা 90 থেকে 120 ফুট উচ্চতায় দুর্ঘটনা ঘটেছে বলে তার বক্তব্য প্রকাশ করেছেন। কর্নেল হাবিবুর রহমান আবার আজাদ হিন্দ এর প্রচার মন্ত্রী শ্রী আয়ারকে বলেছিলেন যে বিমানটি মাত্র 200-300 ফুট ওঠার পরে বিস্ফোরণ ঘটে। এই প্রসঙ্গে আয়ার 1952 সালের 5ই ফেব্রুয়ারি তারিখে লোকসভায় একটি চাঞ্চল্যকর প্রতিবেদন পেশ করেছিলেন। আচ্ছা,
রানওয়ে থেকে কতদূর যাওয়ার পর বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল এই বিষয়ে যাত্রীরা বিভিন্ন কথা বলেছেন। হাবিবুর রহমান বলেছেন 1.5 থেকে 2 মাইল দূরে ফাঁকা জায়গায় মাঠের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। নোনো বলেছেন রানওয়ে ঠিক প্রান্তে মাত্র 60 ফুট দূরে বিমানটি ভেঙে পড়েছিল। শাখার ভাষ্য অনুসারে রানওয়ে পার হয়ে কিছুটা দূরে রানওয়ে থেকে 300 ফুট দূরত্বে বিমানটি ভেঙে পড়ে। আর শাখাই বলেছেন প্রায় রানওয়ের ওপরে মাত্র 60 ফুট দূরে বিমানটি ভেঙে পড়েছিল। একটি বিষয় এখানে মনে রাখতে হবে, তা হলো এই বিমানের নেতাজি সহযাত্রী যারা ছিলেন তারা সকলেই সুশিক্ষিত এবং উচ্চতা ও দূরত্বের প্রাথমিক জ্ঞান সম্পন্ন। তাহলে তাদের বক্তব্যের মধ্যে এত বৈসাদৃশ্য থাকছে কি করে? তাহলে কি আমরা ধরেই নেব যে জোর করে তারা মিথ্যে কথাকে সত্যি বলে প্রতিপন্ন করতে চেয়েছিলেন? যেহেতু একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগ ছিল না, প্রায় প্রত্যেকেই মন গড়া একটি তথ্য দিয়ে কমিশনের সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, তখনই সঙ্গত কারণে আমাদের মনে প্রশ্ন জাগে সুভাষের অন্তর্ধানকে নিয়ে এত রহস্য করার দরকার কি? তার মানে সুভাষ কি সত্যি সত্যি এই অভিশপ্ত বিমানের যাত্রী ছিলেন না? পাছে তার পরবর্তী গতিবিধি সম্পর্কে শত্রুপক্ষ সজাগ হয়ে যায়, তাই ইচ্ছে করে এই সাক্ষীরা নানা কথা বলে সকলকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন। নেতাজির তথাকথিত অন্তিম যাত্রার অন্যতম সহযাত্রী বলে পরিচিত তারও কোনো কিন্তু অন্য কথা বলেছেন। তার বক্তব্যটিও এখানে আমাদের মনে রাখা দরকার। তিনি বলেছেন যে তিনি হাসপাতালে নেতাজির পাশে ছিলেন। সন্ধ্যা 7টার সময় খবর পেয়ে বোসের মৃত্যু হয়েছে। ডক্টর তানেওসি ইয়োশিমি একজন অপরিচিত ব্যক্তিত্ব। তার দাবি অনুসারে তিনি নেতাজিকে তাইহুকু হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের ইনচার্জ ডাক্তার হিসাবে কাজ করেছেন। তিনিই নাকি সুভাষের ডেথ সার্টিফিকেট সই করেন। তিনি বলেছেন 1945 সালের 18ই আগস্ট বেলা 3টের সময় চন্দ্র বোসকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাত 10টার সময় তার মৃত্যু হয়। এই ইয়োশিমি আবার 1971 সালে খোলসা কমিশনের সামনে বলেন 1945 সালের 18ই আগস্ট বেলা 12টার সময় আহত অসুস্থ চন্দ্র বোসকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর 12 ঘন্টা তিনি বেঁচে ছিলেন। রাত 12টার সময় তার জীবনদীপ নির্বাপিত হয়। এই প্রসঙ্গে জাপানের সরকারি ভাষ্য কি বলছে তাও একবার শুনে নেওয়া দরকার। এই ভাষ্য অনুসারে বলা হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে টোকিও যাওয়ার জন্য 18ই আগস্ট সিঙ্গাপুরের চৌমানস থেকে বিমান যাত্রা করেন। তাইপে বিমানবন্দরের কাছে 18ই আগস্ট দুপুর 2টোর সময় সেই বিমান ভেঙে পড়ে। শ্রী বোস গুরুতরভাবে আহত হন। তার চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে 19শে আগস্ট রাত্রি 12টায় তিনি মারা যান। নেতাজির তথাকথিত মৃত্যু সংক্রান্ত সময়টি কেউ সঠিকভাবে বলতে পারলেন না কেন? তার মানে তারা কেউই প্রত্যক্ষদর্শী ছিলেন না। যদি সত্যি সত্যি তাদের চোখের সামনে সুভাষ শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন, তাহলে তাদের বক্তব্যের মধ্যে এত অসঙ্গতি বা ফারাক থাকতো না। তারা ইচ্ছে করেই মানুষকে বিভ্রান্ত করার জন্য এইভাবে সময়গুলি বলেছিলেন। এখন মনে প্রশ্ন জাগে, তাদের মতো ব্যক্তিবর্গ কেন সুভাষের মতো এক সর্বভারতীয় নেতার মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে এত ছলচাতুরির আশ্রয় নিলেন? অসুস্থ অবস্থায় সুভাষ কোথায় ছিলেন এবং তখন তার কাছে আর কে কে ছিলেন, সেই বিষয়টি নিয়েও নানা প্রশ্ন উঠেছে। এখানেও দেখা গেছে সঙ্গীদের মধ্যে নানা ধরনের অসঙ্গতি বিদ্যমান। ডাক্তাররা বলছেন নেতাজিকে ও হাবিবুরকে এক ঘরে রাখা হয়, সেই ঘরে তৃতীয় কোনো রোগী ছিলেন না। কর্নেল হাবিবুর রহমানের মতে নেতাজি ও হাবিবুর এবং একজন আহত জাপানি পাইলট এক ঘরে ছিলেন। ঘরে 4টি বেড ছিল, চতুর্থ বেডটি খালি ছিল। তাকাহাসি বলেছিলেন নেতাজির অবস্থা খুবই খারাপ ছিল বলে তাকে একটি পৃথক ঘরে রাখা হয়েছিল। কর্নেল নোনোগাকি বলেছিলেন যে নেতাজি সমেত সকলের একটি ঘরে নিয়ে আসা হয়েছিল। দোভাষী নাকামুরা বলেন তিনি যে ঘরটিতে ছিলেন সেই ঘরে সর্বসম্মত 5টি বেড ছিল। নেতাজি এবং হাবিবুর ছাড়া অপর 3টি বেডে ছিলেন আহত 3 জন জাপানি। তাহলে আমরা কি বলবো? যে সুভাষ তার পরিকল্পিত অভিযাত্রা সফলভাবে সম্পন্ন করেছিলেন। তাই বোধহয় তাইহুকু বিমান দুর্ঘটনার কথা কোনো ভারতীয় মনে প্রাণে মানতে চান না। যে দুর্ঘটনা ঘটেনি, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সেই দুর্ঘটনার গল্প ফাঁদা হয়েছে।
অনেকদিন ধরে ওই ব্যাপারে ভারতবাসীর মনে নানা ধরনের দোলাচল ছিল। অবশেষে কুহেলিকা সরিয়ে সত্যের সূর্য পূব আকাশে উদিত হয়েছে। তবে আরো কিছু প্রশ্ন আমাদের মনে জাগছে। তা হলো, যদি এই দুর্ঘটনার সুভাষের মৃত্যু না হয়ে থাকে, তাহলে চিতাভস্ম কার? মাঝে মধ্যেই খবরের কাগজের পাতায় প্রতিবেদন মারফত আমরা জানতে পারি যে জাপানের রেনকোজি মন্দিরে সুভাষের পবিত্র চিতাভস্ম সংরক্ষিত আছে। এমনকি অনেক রাজনৈতিক নেতা নানাভাবে এই চিতাভস্মকে ভারতে আনার জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়েছিলেন। সরকারের উচ্চপদস্থ মন্ত্রী এবং আমলারাও যখন জাপানে যান, তখন রেনকোজি মন্দিরে গিয়ে চিতাভস্মের সামনে দাঁড়িয়ে মৃত সুভাষের উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শন করেন। পরবর্তী ভিডিওতে আমরা জানবার চেষ্টা করব যে ওই চিতাভস্ম আসলে কার। যদি সুভাষ ওই দুর্ঘটনায় মৃত না হন, তাহলে কার মৃতদেহের ভস্ম নিয়ে এভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের জাল বোনা হলো, এবং কেনই বা এমন একটি অপকর্মে দেশের বিশিষ্ট মানুষজন যোগ দিলেন। আজকের মতন ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।